হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ শুক্রবার আর এখন সময় সকাল 7টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সব সময় তো আমি রান্না বান্না থেকেই ভিডিও শুরু করি, তো ভাবলাম আজ আর্লি মর্নিং থেকেই ভিডিওটা শুরু করা যাক। যার জন্য কিন্তু বিছানা থেকে ওটা থেকেই ভিডিওটা শুরু করলাম। আর আমি সকালে উঠে যেগুলোই করি সেগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ফার্স্ট ঘুম থেকে উঠে মাথার চুলটা একটু আঁচড়ে নিলাম। মাথায় চুল নেই বললেই চলে, একদম একেবারেই নেই। আর পুজোর সময় তো আরও কেটে দিয়েছি ছোট ছোট করে, তো একদমই নেই, তো সেই জন্য বারবার খুলে যায়। তো ওই জন্য একটু আঁচড়ে ক্লিপটা আটকে নিলাম। আর তারপর ফ্রেশ হওয়ার জন্য নাইটিটা নিয়ে নিলাম, নিয়ে বাথরুমে চলে গেলাম ফ্রেশ হতে। একটা নতুন সকাল শুরু হওয়া মানে আবার নতুন করে কাজেরও শুরু হওয়া। রাত্রিটা হলে যখন বিছানাতে যায় মনে হয় যে কাজটা শেষ হলো, কিন্তু সকালে যখন উঠি তখন মনে হয় আবার সেই যে কি কাজ সে কি শুরু হয়ে গেল। আর এখন কাজ করা মানেই তো পিছনে ক্যামেরাটা নিয়ে পিছন পিছন যাওয়া, আর এটা যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে যে স্ট্যান্ডে ক্যামেরাটা বসিয়ে ফোনটাকে বসিয়ে পিছন পিছন স্ট্যান্ডটাকে নিয়ে ঘোরানো। এটা একটা অভ্যাস, আর এই অভ্যাসটা যেন চিরাচরিত হতে চলেছে। তো যাই হোক, ফ্রেশ হয়ে এলাম। এসে দেখো এদিকে আমি যে ঠাকুরের দীক্ষিত, অনুকূল ঠাকুরের দীক্ষিত আমি। আর আমি মোটামুটি মানি ঠাকুরকে, ওই জন্য সকালে উঠে 1 টাকা করে নিয়ে ইষ্টভীতি করি, ঠাকুরকে 1 টাকা করে আমি অর্পণ করি আর কি। তো সেটাই করে নিলাম। নেওয়ার পর বাসি ঘরগুলোতে একটু জল ছড়া দিয়ে নিচ্ছি, আর সামনেগুলো একটু মুছে নেব। প্রতি রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন কিন্তু আমরা নিশ্চিত থাকি না যে পরের দিন আবার আমরা জেগে উঠতে পারবো কি না। তাও কিন্তু পরের দিনের জন্য আমরা অ্যালার্ম দিয়ে রাখি যে পরের দিন আবার উঠবো। আর এটাই হলো একটা মনের মধ্যে আশা। আগামী সকালটা যখন হয় আমাদের জীবন থেকে কিন্তু অনেকটা সময় কমে যায়, অনেকটা সেকেন্ড, অনেকটা মিনিট, অনেকটা ঘন্টা, অনেকটা দিন কিন্তু পার করিয়ে এই আগামীকালটা আমাদের জীবনে আসে, আর অনেকটা সময় আমরা পার করে ফেলি। আমাদের বয়সটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, গতকালের থেকে আগামীকাল আমরা কিন্তু আরও মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাই, তাই না? আর মানুষের জীবনের কিন্তু কোনো নিশ্চয়তা নেই, তাই যতদিন বাঁচব ইচ্ছা আছে সবাই সঙ্গে হেসে খেলে আনন্দ করে কিন্তু জীবনটাকে উপভোগ করা। এমন কোনো কথা কাউকে বলা উচিত না যাতে সে দুঃখ কষ্ট পায়, আর এমন কিছু করাও উচিত না যাতে সমাজ তোমার দিকে আঙুল তুলে কোনো কথা বলতে পারে। একটা মেয়ে যখন বিয়ে হয়, নতুন সংসারে আছে, তখন কিন্তু তার অনেক স্বপ্ন থাকে ভালোভাবে সংসারটাকে সাজাবে। আর সেই সংসারে যখন তার স্বামী যদি না ভালো হয় কিংবা শ্বশুরবাড়ির লোকজন যদি না ভালো হয়, তখন কিন্তু তার স্বপ্নগুলো ভেঙে একেবারে চুরমার হয়ে যায়। আর যখন দেখবে দুটোই ভালো হয় তখন কিন্তু মেয়েদের অনেকটাই শান্তি। আর তারপরেও কিন্তু আরও একটা বড় জিনিস আছে, যেটা না হলে মেয়েরা একেবারেই অসম্পূর্ণ। বিয়ের পর যদি না মেয়েদের বাচ্চা হয় তখন কিন্তু মেয়েদের আরও একটা অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। তো এরকমই আমার জানা একটা দিদি, আমার ভাইয়ের বান্ধবী বলতে পারো, ও দিদি ডাকতো। তো দিদিটার বিয়ে হয়েছিল, অনেক বছরই হয়ে গেছে, তো বাচ্চা হচ্ছিল না। তো এই রিসেন্ট বাচ্চা হয়েছে, দুটো যমজ মেয়ে হয়েছে 14 বছর পর। তো 14 বছর পর যমজ মেয়ে হওয়ার পরেও কিন্তু তার জীবনটাই শেষ হয়ে গেছে। তার বিসর্জনের দিনকে দুটো যমজ মেয়ে হয়েছিল, কিন্তু তিনি নিজেই বিসর্জন হয়ে গেছেন। তো ভগবান এমনই করলেন যে তাকে আর মা ডাক শোনা হলো না আর কি। পৃথিবী থেকেই তিনি চলে গেছেন দুটো মেয়ের জন্ম দিয়েই। অনেক আশা নিয়েই তিনি মা হয়েছিলেন, কিন্তু তিনি সত্যি এইভাবে নিশ্চিত ছিলেন না যে তিনি মা হতে গিয়ে তার জীবনটাই শেষ হয়ে যাবে।
তো ওই জন্যই বললাম যে প্রতি রাত্রে যখন আমরা ঘুমাতে যাই তখন আমরা কিন্তু পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু আমাদের কোনো নিশ্চয়তা নেই যে পরের দিনটা মানে আগামীকালটা আমাদের জীবনে আদৌ আসবে কি না। যাই হোক, অনেকটাই বকবক করে ফেললাম। আর কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি রান্নাবান্না জোগাড় করতেও চলে এসেছি। তো রান্নাবান্না জোগাড় করে অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজ রান্না করছি ওই যে বাঁশপাতা মাছ, মানে তরোয়াল মাছ আর কি। তো তরোয়াল মাছটা আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে, আর ওর খেতেও অনেক দিন পরে একটু ইচ্ছে হয়েছিল। তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্য খায়। তো ওই জন্য কি ওই মাছটা একটু ভেজে নিলাম প্রথমে। আর কি বলো তো, ওই মাছগুলো তো একটু আলু পেঁয়াজ দিয়ে ঝাল ভালো লাগে, ওটা একদমই ঝোল ঝোল ভালো লাগে না মাছটা, যার জন্য কিন্তু সেইভাবেই রান্না করছি, আলু পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়েছি। তো আলুটা তো আমার হাজব্যান্ড খাবে না, ওই জন্য একটা অল্প একটু আলু কুচিয়ে দিয়েছিলাম আমার মেয়ে যাতে খেয়ে নেয়। আর আমি তো আলুটা একদমই খাই না, তো ওই জন্য একটু সামান্য আলু দিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটনা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মাছগুলো করে নিচ্ছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটা করে কমেন্টস করো, আর আমার ভিডিও ভালো লাগলে একটা করে লাইক দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আরও আমার ভিডিও যদি একটু বেশি ভালো লেগে থাকে তো চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেল। আর আমি কিন্তু তরকারিটাতে একদমই বেশি ঝোল ঝোল রাখিনি, একেবারে মাখো মাখো করেছি, আর এটাই বেশি টেস্টি হয়। তো আমি তো আর একটা তরকারি ভাত করলে হবে না, ওই জন্য আরও একটা কিছু করতে হয়। মানে সবজির আইটেমটা আমাদের প্রতিদিনের রান্নাতে রাখতে হয়, কেননা সবজিটাই মাস্ট খেতে বলেছে আর কি ডাক্তার। ভাতের পরিমাণটা কম আর সবজিটা বেশি খেয়ে কিন্তু পেট ভরাতে হয়। তো রোজ দিন আর কি সবজি করা যায়, তো ওই জন্য মানে একটু চেঞ্জ করে করে করার চেষ্টা করি। রোজ দিন তো সবজি ভালো লাগে না, যতই আমরা রোগের জন্য বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেয়ে থাকি না কেন, সবজিটা কিন্তু আমাদের রোজ দিন খেতে একদমই ইচ্ছে করে না, তো তাও খেতে হবে আর কি। তো ওই জন্য দেখো এদিকে একটু কুমড়ো পুঁইশাক দিয়ে কিন্তু একটু চিংড়ি মাছ ছিল কালকের ভাজা, তো সেই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁইশাক দিয়ে চচ্চড়িটা করে নিচ্ছি। আর আগে কি বলতো, আমি কিন্তু মানে চচ্চড়িটা মোটামুটি খাই, কিন্তু আমার হাজব্যান্ড একদমই চচ্চড়ি খেত না, একেবারেই খেত না। আমি যখন খেতাম বলতো গরুর জাবনা খাচ্ছি, মানে গরু যেমন ঘাস পাতা খায় সেই রকম নাকি আমিও ঘাস পাতা খাচ্ছিলাম। মানে আমি ডায়েট করতাম, ওই জন্য কিন্তু আমি প্রায় 2 বছর ধরে কিন্তু সবজিটাকে খেয়ে আসছি। আর সবজিটা খেয়ে খেয়ে আমার এমনই অভ্যাস হয়ে গেছে, এখন কিন্তু ভাতের পরিমাণটা একদম কম খাই আর সবজিটা একটু বেশি বেশি করেই খাই আর কি। তো ওই জন্য আমার সমস্যাটা হয় না। আর রোজ দিন যে কোনো সবজি হলে আমি বেশ খুশি। আর আমার হাজব্যান্ড খেতে পারে না, তো এখন কিন্তু বাধ্য হয়ে ওকে সবজিটাও খেতে হচ্ছে। তো ওই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি। আর এই যে দেখো, আমি কিন্তু কালকে রাত্রে না একটু কথিলা মেথি মৌরি ভিজিয়ে রাখি, আর এটা আমরা মাঝে মধ্যে খাই, ওই জন্য সেটাকে একটু ছেঁকে নিলাম। আর কথিলাটা খেলে শরীর ঠান্ডা করে। আর কি বলো তো, আমার মিষ্টি জল যেমন বাতাসা বা মিষ্টির জল এগুলো আমার সহ্য হয় না, মানে খেলে অ্যাসিডিটি হয়। ওই জন্য কি আমি ওই মেথি মৌরি কথিলার জলটা ভিজিয়ে রাখি, ওটা খাই। আর আমরা 3 জনেই সবাই খাই। আর বুঝতেই পারছো রোজ দিন 3টে ডাব কিনে খাওয়া অসম্ভব আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের। তো মাঝে মধ্যে ডাবটা চলে। আর আখের রসটা একদমই খেতে পারি না, মানে একটু বলতে পারো ঘৃণা লাগে আখের রস খেতে গেলে, ওই জন্য আখের রসটা খাই না। আর মাঝে মধ্যে কিন্তু ডাব আর ওই মেথি মৌরির জলটাই খাই। আর দেখো, রান্না করতে করতে কিন্তু অনেকগুলো বাসন জমে গেছিলো, সেইগুলোই মেজে নিলাম। যেহেতু আমার বেসিনটা ছোট, অনেকগুলো বাসন পড়লে না মাজতে একটু অসুবিধা হয়, ওই জন্য অল্প অল্পই কিন্তু আমি বাসনগুলো মেজে নিলাম। আর তারপর এই যে দেখো, আমার কিন্তু ভাতটাও ফুটছে আর তরকারিটা মানে চচ্চড়িটা হয়ে এসছে। তো চচ্চড়িটাতে চিংড়ি মাছগুলো দেওয়ার পর একটু টেস্ট করে দেখে নেব এই নুন ঝালটা ঠিক আছে কিনা। আর এরকম আমার মতো কে তরকারি করতে করতে টেস্ট করো অবশ্যই জানিও। আমি কিন্তু আগে টেস্ট করতাম না, যার জন্য একটু সমস্যা হতো, কখন হয়তো নুন বেশি হতো, কখন নুন কম হয়ে যেত। তো তারপর আমার শাশুড়ি মা একদিন বলাতে তারপর থেকে আমি তরকারিটা টেস্ট করেই তারপর কিন্তু তরকারিটাকে নামাই।
আর এই তো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে, আর ভাতের ফ্যানটাকে ঝাড়িয়ে নেব। আর আমি কিন্তু রাইস কুকারে এইভাবে ভাতের ফ্যান ঝাড়াই। তো রাইস কুকারে অনেকেই ভাতের ফ্যান ঝাড়াতে পারে না, পরিমাণ মতো জল দিলে ফ্যান ঝাড়তেও লাগে না। তবে এই কি প্রেসার কুকারের মতো ভাতটা হয়ে যায়, মানে জাপ জাপ হয়ে যায়, তো ওই জন্য কি অনেক সময় খেতে ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড একদমই ওরকম জাপ জাপে ভাত খেতে পারে না, তো আমি ওই জন্য রাইস কুকার কিন্তু এরকম ফ্যান ঝাড়িয়ে নিই। ভাতের ফ্যানটা ঝাড়ানোর পর দিকে দেখো আমার চচ্চড়িটাও হয়ে গেছে। আর আমি না চচ্চড়িতে একটু একটু ঝোল রাখি, মানে একদম শুকনো শুকনো আমার হাজব্যান্ড খেতে চায় না। তো চচ্চড়িটা হওয়ার পর কিচেনটাকেও ক্লিন করে নিয়েছিলাম, বাসন টাসনও মেজে নিয়েছিলাম। নেওয়ার পর আমি কিন্তু স্নান করে এসেছি। আর আমার হাজব্যান্ড ভাতগুলো বয়ে বয়ে ভিতরে নিয়ে আসছে, মানে আমার মেয়ে টিভি দেখতে দেখতে ঘরের মধ্যে খাবে, ডাইনিং টেবিলে খাবে না। আর আমার হাজব্যান্ড তো ডাইনিং টেবিলে একদমই বসে খেতে চান না, ওই জন্য ঘরের মেঝেতেই কিন্তু তিনজন বসে খেয়ে নেব। তো আজকে আমি তোমাদের থেকে ভাত খেতে খেতেই কিন্তু বিদায় নিয়ে নিলাম। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।